সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের অংশ নিয়ে। এখানে এর আগে 221 পর্যন্ত অঙ্ক করা হয়েছে, আজকে 222 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো অঙ্কে যাওয়ার আগে প্রথমে বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে, আরও নতুন নতুন সিরিজ আসবে যেগুলো প্রতিটি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। তাই সবাইকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে অঙ্ক 222 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখে নিই। খাদ্যশস্যের মূল্য 10% বৃদ্ধি পেল এবং অন্যান্য সামগ্রীর খরচ 15% বৃদ্ধি পেল। যদি এক কর্মীর খাদ্যশস্য এবং অন্যান্য খরচের অনুপাত 2.5 হয়, তাহলে তার বেতন কত বৃদ্ধি পেলে সে সমান হারে খরচ করতে পারবে যদি তার বর্তমান বেতন 3,500 টাকা হয়। তো এইখানে আমরা যে অঙ্কটা পড়লাম, এটার ভাষাটাও অনেকটা বড় এবং এতে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে এবং এই অঙ্কটা একটু অন্য সাধারণ অঙ্কের চেয়ে একটু আলাদা, স্পেশাল টাইপের অঙ্ক। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বিশেষ মনোযোগ দেওয়ার দরকার আছে। প্রথমে যেটা বলেছি যে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, একটা সাময়িক একটা অবস্থানে আগে যেটা ছিল যে একটা নির্দিষ্ট বেতন ছিল, সেই বেতন ছিল এবং তার সঙ্গে সঙ্গে সেই বেতনের অনুপাতে একটা খরচ করা হতো, সেটাতে খাদ্যশস্য বাবদ কিছুটা খরচ করা হতো এবং অন্যান্য খরচ বাবদ কিছুটা খরচ করা হতো। তো এখন কি হয়েছে না, খাদ্যশস্যের দাম বেড়েছে 10% এবং সামগ্রিক খরচ 15% বেড়েছে। তাতে করে কি হচ্ছে না, শুধু যে দাম বেড়ে গেলে তো হবে না, সঙ্গে সঙ্গে বেতনও বাড়তে হবে। তো আগে যেটা বেতন ছিল 3500, তাহলে এখন কত বেতন বাড়লে আগের মতো করে খরচ করা যাবে, সেই একই জিনিস একই রকমভাবে খরচ করা যাবে। তো এইটা আমাদের আলোচনার বিষয় এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক জিনিস। তো এখানে যেটা বুঝতে হবে যে এখানে আগের বেতন ছিল কত, 35,000। তো এইখানে যে অনুপাতটা দেওয়া আছে খাদ্যশস্য এবং অন্যান্য খরচের অনুপাত, আমি ধরে নিচ্ছি, খাদ্যশস্য বাবদ খরচ সমান হচ্ছে 2x টাকা, আর অন্যান্য খরচ সমান হচ্ছে 5x টাকা। তো এটা পেলাম কি করে না, এই অনুপাত থেকে। তাদের অনুপাত দেওয়া ছিল, সেটাকে আমরা x দিয়ে একটা পরিমাণ ধরে নিলাম। এরপর যেটা হচ্ছে যে এই 2xটাতে এই খাদ্যশস্যের পরিমাণটা 10% বেড়েছে, তাহলে খাদ্যশস্য খরচ বেড়ে হলো সমান হচ্ছে 2x এর 10% বেড়েছে। আমি কতটা বেড়েছে সেটা বের করব না, বেড়ে কতটা হয়েছে সেটা নির্ণয় করব। সেই জন্য এখানে 110/100 হলো। শুধু কতটা বেড়েছে জানতে গেলে সেটা 10/100 করতাম, 10% সেক্ষেত্রে বেড়েছে। কিন্তু আমরা বেড়ে কতটা হয়েছে মানে 100-র সঙ্গে আবার সেই 10% যোগ করে, মানে 100%-এর সঙ্গে 10% যোগ করব, মানে আগে যেটা ছিল সেটা হচ্ছে 100%, তার সঙ্গে এক্সট্রা 10% যোগ হয়ে নতুন খাদ্যশস্যের খরচ বেড়েছে। তো সেটা একবারে করে নিলাম। এটা এইভাবে 0 কেটে গেল, এখানে 2, এটা 5 হয়ে যাবে, তাহলে থাকছে 11x/5। তো এটা একটা গেল। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে যে অন্যান্য খরচ বেড়ে হলো কত হয়েছে, প্রথমে 5x ছিল, সেটা কত বেড়েছে না, সেটা বেড়েছে 15%, মানে 115/100। তো এটা 5 দিয়ে কাটতে পারি, এটা 20, 5-এ 100, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 23x/4 এই টাকা।
দুটো বৃদ্ধি পেয়ে খরচ এইটা হলো। তাহলে বর্ধিত যে আমাদের বর্ধিত খরচ হবে, নতুন খরচ, মোট বর্ধিত খরচ কত না, প্রথমটা ছিল 11x/5, তারপর দ্বিতীয়টা ছিল 23x/4, তাহলে এটা 20 হয়ে যাবে। এখানে তাহলে 4 দিয়ে গুণ করলে 44x, আর এটা 5 দিয়ে গুণ করলে 5 3 15, 5 2 10 একে 11, 10 একে 11, তাহলে হচ্ছে কত, ক্যালকুলেশন করলে হবে 159x/20। তো এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে বর্ধিত খরচ। তো আগের আমাদের খরচ যেটা ছিল সেটাতে বেড়ে এইটা হয়েছে। তো আগের বেতনটা ছিল 65 টাকা, এখনকার বেতন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমাদের বর্ধিত খরচ এবং প্রকৃত খরচের অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে অতএব বর্ধিত খরচ ও প্রকৃত খরচের অনুপাত। আচ্ছা, প্রকৃত খরচ যেটা হয়েছিল, প্রকৃত খরচটা কি হয়েছিল না, এইটা হচ্ছে প্রকৃত খরচ, এটা 2x ছিল, এটা 5x ছিল। মোট প্রকৃত খরচ এখান থেকে পেয়ে যাব, প্রকৃত খরচ হচ্ছে 2x + 5x, মানে হচ্ছে 7x টাকা। এটা হচ্ছে প্রকৃত খরচ। আর বর্ধিত খরচ হচ্ছে এইটা। তাহলে এই দুটোকে যদি ভাগ করি, তাহলে বর্ধিত খরচ মানে 159/20x/7x, x কেটে যাচ্ছে। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশনটা, এটাতে x কাটছে, থাকছে কত না 159/20 1/7। আচ্ছা, 7 2 14, না হবে না, কাটাকাটি এক্ষেত্রে কাটবে না। তাহলে থাকছে কত 159/140। এইটা হচ্ছে যে এদের অনুপাত, বর্ধিত খরচ এবং প্রকৃত খরচের অনুপাত। এইবারে যেটা চেয়েছে কি, যে বেতনটা কিভাবে পরিবর্তন হবে। বেতনটা এখন আছে কি 3500, এবারে এটা কিভাবে কতটা হতে হবে, এটা গুণিতক 159/140। তো এটা কেন হবে না, এইটা হয়, এটা যখন এই বেতনটা থাকে তখন খরচ হয় 140, যখন খরচ এত হবে তাহলে তখন বেতন কত হবে ঐকিক নিয়মে করতে পারো, না হলে এই অনুপাতকে, এর যে অনুপাতের অংশটা তৈরি হয়েছে সেটা দিয়ে গুণ করলেও সহজে আমরা পেয়ে যাব। যেহেতু এটা বের করতে হবে সেই জন্য এইটা উপরে আছে, আর আগে যেটা ছিল সেটা এইটা, তো সেইটা দিয়ে ভাগ হয়েছে, এইভাবে বের করা হয়। তো এটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। ক্যালকুলেশন করলে যেটা আসবে, এটা 7 দিয়ে কেটে যাবে, 7 2 14, 7 5 35, 0, আচ্ছা এটা 25, তাহলে 159কে 25 দিয়ে আমরা গুণ করব, হবে কত 3975 টাকা। তাহলে আমাদের যেটা বলেছে যে বেতনটা কত বৃদ্ধি পাবে, এটা তো বর্তমান বেতন এখন বাড়াতে হবে। তাহলে বৃদ্ধিটা হচ্ছে কি, বৃদ্ধিটা হচ্ছে কি 3975 থেকে 3500 যেটা আগে ছিল সেটা আমরা বাদ দেব, তার ফলে কত হবে 475 টাকা। তাহলে এই 475 টাকা হচ্ছে আমাদের উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাই হবে আমাদের বর্ধিত মানে বেতনের পরিমাণ। তো যে পরিমাণে বেতনটা বাড়ালে আমাদের যে খরচটা যেটা হচ্ছিল সেই খরচটা যেন ঠিকঠাক সেই একই রকমভাবে চলে। চলে আছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই, 223-এর দাগের অঙ্ক। এটা বলেছে যে একজন ছাত্রী কোনো এক পরীক্ষায় 5টি পেপার নিয়েছিল, সেখানে প্রত্যেক পেপারে সমান নম্বর ছিল। তো এই 5টি পেপারে তার প্রাপ্ত নম্বরের অনুপাত আছে 6:7:8:8:9:10। এই সবগুলি পেপার মিলিতভাবে ছাত্রীটি মোট নম্বরের 60% নম্বর পেল। তাহলে কয়টি পেপার সে 50%-এর কয়টি পেপারে সে 50%-এর বেশি পেয়েছে।
তো এইখান পর্যন্ত তো ব্যাপারটা ঠিকই ছিল, এই লাস্টের যে ব্যাপারটা কয়টি পেপারে সে 50%-এর বেশি পেয়েছে, এখানে কিন্তু ব্যাপারটাকে একটু কঠিন করে দিল। তো আগে পর্যন্ত ঠিক ছিল, সাধারণ সিম্পল ছিল, এই যে যখন বের করতে হচ্ছে কতগুলোতে 50%-এর বেশি হচ্ছে, সেটাতে একটু আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। তো এই অঙ্কটাকে আমি বলবো যে তোমরা প্রথম থেকে ভালো করে দেখো, না হলে কিন্তু এই অঙ্ক বুঝতে পারবে না। তো প্রথমে এখানে যেটা আমাদের আননোন যেটা আছে, যে প্রতিটি পরীক্ষায় একই নাম্বারের পরীক্ষা হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি পেপার এক্স নাম্বারের পরীক্ষা হচ্ছিল। তো যে ক্ষেত্রে মোট 5টি পেপার, তাহলে টোটাল নাম্বার হচ্ছে কত, 5x। ধরি প্রতিটি পেপারের মোট নাম্বার সমান x, অতএব 5টি পেপারের মোট নাম্বার সমান 5x। এবারে যেটা বলেছে প্রশ্ন অনুযায়ী কি বলেছেন না, এইখানে যে আমাদের অনুপাতগুলো দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি প্রথমটা 6y, তারপরেরটা 7y, তারপরেরটা 8y, তারপরেরটা 9y, সে টোটাল নাম্বার যেটা পেয়েছে 6y প্লাস 7y প্লাস 8y প্লাস 9y প্লাস 10y, এত নাম্বার পেয়েছে কত নাম্বারের মধ্যে, 5x এর মধ্যে। তো এইটা সমান হচ্ছে কত, 60%, মানে 60/100। এটা আমরা লিখতে পারি মোটের ওপরে 60% নাম্বার পেলো, মোটের ওপরে 60% নাম্বার মানে হচ্ছে 60% মানে হচ্ছে 60/100। আর যেটা হচ্ছে এইটা হচ্ছে প্রাপ্ত নাম্বার, আর এটা হচ্ছে টোটাল নাম্বার, সেইটা সমান এই 60% মানে 60%-এর ক্ষেত্রে এটা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে 60। তো এটা হচ্ছে 60%-কে এইভাবে লেখা যায়, তাহলে এটা সমান এটা লিখতে পারি। এইবারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ওপরটা যদি যোগ করি, ওপরটা যোগ করলে আমরা পাবো কত, 40y/5x সমান, এটা 0 0 কেটে যাচ্ছে, 3, এটা 5, 3/5। তো এটা 8 5 40, তাহলে আলটিমেট আমাদের থাকছে কত, x ইজ ইকুয়াল টু 40y/3। এটা হচ্ছে আমাদের আলটিমেট সম্পর্ক। এইবারে যেটা বলেছে যে এইখান পর্যন্ত তো সম্পর্ক বেরিয়ে গেল, এইখান পর্যন্ত যা দেওয়া ছিল এটা সহজে বেরিয়ে গেল, এখানে কোনো আলাদা কিছুই নেই। তারপরে যেটা বলেছে, তাহলে কয়টি পেপার সে 50%-এর বেশি নম্বর পেয়েছে। এইবারে 50%-এর বেশি নম্বর আমাদের খুঁজতে হবে। তো এখানে এক্স হচ্ছে মোট নাম্বার, এক্সের প্রত্যেকটা এদের মোট নাম্বার নয়, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার। তো এর 50%টা কত হবে, এক্সের 50% তার বেশি পেতে হবে। এক্সের 50% হচ্ছে কত, সমান এক্স গুণিতক 50/100 সমান এক্সের পরিবর্তে 40y/3 ইন্টু 50/100। তো এই 50/100-কে আমরা লিখতে পারি 40y/3, এটাকে হাফ করে দিলাম, এটা 20 হয়ে গেল, তাহলে 20y/3। তো 6 3 18, 2/3y। তো এটাকে লেখা যায় 6 + 6y + 2/3y। তো এইবারে যেটা আমাদের বলার, যে এক্সের 50% মানে কিন্তু 6y চেয়ে বেশি, এইটা শুধু মাথায় রাখতে হবে। এই অঙ্কে আর কিচ্ছু নয়, যতটা কঠিন মনে হয়েছিল এবারে আশা করি সেটা সমস্যার সমাধান হলো। যে এক্সের 50% হচ্ছে কত, এইটা আমি ক্যালকুলেশন বের করে, এখানে কোনো প্রবলেম নেই। এক্সের 50% মানে এক্স গুণিত 50/100। এবারে এক্সের পরিবর্তে এই যে মানটা পেয়েছিলাম সেটা এখানে বসানো হলো, এটা ক্যালকুলেশন করতে 20y/3 হলো। এটাকে পূর্ণ মিশ্র ভগ্নাংশে যদি আনি, 6 6 পূর্ণ 2/3y, তার মানে 6y + 2/3y, এটা আমরা লিখতে পারি। তো এটা যেটা বোঝাচ্ছে, এটা 6y চেয়ে
6y চেয়ে বেশি হবে, সমান না, 6y চেয়ে বেশি হবে, এটুকু আমরা এখান থেকে ধারণা করতে পারছি যে 6y চেয়ে বড় হবে। 6y চেয়ে যেটা বড় হবে সেটা হচ্ছে এক্সের 50%, এই নম্বরটা। তো এখানে ওয়ের মানটা জানারও দরকার নেই, আমরা এখান থেকে যেটা পেয়েছি যে এক্সের 60% সমান হচ্ছে 6y চেয়ে বড়। তো এখানে 6y চেয়ে বড় কোনটা আছে, কতটা বড় না এই পরিমাণে বড়, এইখানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এটা কিন্তু 1 নয়, 1-এর চেয়ে ছোটো, মানে 6y থেকে 7y মধ্যে হচ্ছে এক্সের 50%। তাহলে 7y 50%-এর চেয়ে বেশি হচ্ছে, 8y 50%-এর চেয়ে বেশি হচ্ছে, 9y 50%-এর চেয়ে বেশি হচ্ছে এবং 10y 50%-এর চেয়ে বেশি হচ্ছে। তাহলে কটা সাবজেক্টে 50%-এর চেয়ে বেশি নাম্বার হচ্ছে না, এখানে প্রথম দ্বিতীয়টায়, তৃতীয়টায়, চতুর্থটায়, পঞ্চমটায়। অতএব 4টি পেপারে ওই ছাত্রী 50%-এর বেশি পেয়েছে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা থাকে একবার রিপিট করে দেখে নাও, এখানে কোনো সমস্যা হবে না। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন 225 দাগের কোশ্চেন বলেছে, এক এক্সপ্রেস ট্রেনে এসি স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এবং স্লিপার ক্লাসের যাত্রী যাতায়াতের অনুপাত 1:2:3। যদি ওই শ্রেণীতে ভাড়ার অনুপাত 5:4:2 হয়, তাহলে ওই ট্রেনে থেকে মোট 45,600 টাকা আয় হয়ে থাকে। তাহলে এসি স্লিপার ক্লাস থেকে কত আয় হয়েছিল? এখানে 4টা অপশান আছে। এটাও একটু স্পেশাল টাইপের অঙ্ক। এখানে দুটো ব্যাপার দেওয়া আছে। প্রথমে বলেছে যে 3টে ক্লাস আছে, এসি স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এবং স্লিপার ক্লাস। এই 3টে ক্লাসের যাতায়াতের অনুপাত, যে পরিমাণে যাত্রী যায় সেটা হচ্ছে 1:2:3। তো এসিতে একটু কম যায়, ফার্স্ট ক্লাসে তার চেয়ে একটু বেশি যায়, আবার স্লিপার ক্লাসে তার চেয়ে আরেকটু বেশি যায়। এবার যদি বিভিন্ন এতে ভাড়া বিভিন্ন রকমের থাকে, কারণ প্রথমটার ক্ষেত্রে এসি স্লিপার ক্লাসে ভাড়া যদি 5 অনুপাত হয়, আর ফার্স্ট ক্লাসে যদি 4 হয় এবং স্লিপার ক্লাসে যদি 2 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীর পরিমাণ দেওয়া আছে এবং ভাড়ার পরিমাণ দেওয়া আছে। টোটাল আয়টা এখান থেকে আমরা পেয়ে যাবো, এটা গুণ করে যোগ করলে টোটাল আয়টা পেয়ে যাব। এক্ষেত্রে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা ক্লাসে যে এসি স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এবং স্লিপার ক্লাসে প্রত্যেকটাতে যাত্রীর সংখ্যা ধরি এসি স্লিপার ক্লাস ফার্স্ট ক্লাস ও প্লেন স্লিপার ক্লাস। তো এই 3টে শ্রেণীতে যাত্রীর অনুপাত ধরে নিচ্ছি x, 2x ও 3x জন, এবং ভাড়ার অনুপাত, যাত্রীর অনুপাত নয়, যাত্রীর পরিমাণ, অনুপাতটা ছিল সেটাকে পরিমাণ করে নিচ্ছি x দিয়ে গুণ করে, আর ভাড়ার পরিমাণ যথাক্রমে 5y, 4y ও 2y টাকা। তাহলে আমি যদি এটা দিয়ে গুণ করি, এই এসি স্লিপার ক্লাসে কত পরিমাণে ইনকাম হয় 5xy। আচ্ছা, ফার্স্ট ক্লাসে ইনকাম হয় 8xy, আর স্লিপার ক্লাসে ইনকাম হয় 6xy। তো তাহলে টোটাল যে ইনকামটা সেটা হচ্ছে কি? অতএব 5xy, 8xy প্লাস 6xy সমান কত হচ্ছে
না 45,600, এইটা হচ্ছে টোটাল ইনকাম। তো এটা আমরা পেয়ে গেলাম। এইবারে এখানে যেটা পাচ্ছি এখান থেকে তাহলে টোটাল আমাদের কত এক্স ওয়াই হচ্ছে, এক্ষেত্রে ক্যালকুলেশন যদি করি এটা হবে কত, 8 6 14, 14 5 19, 19 এক্স ওয়াই সমান কত হচ্ছে 45,600। তাহলে এক্স ওয়াই সমান এই ক্ষেত্রে পাবো কত না 45,600 বাই 19। তো একে যদি ভাগ করে নিই তাহলে এটা আসবে কত না 2400, এক্স ওয়াই সময় 2400। তো এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। এবারে যেটা আমরা এখান থেকে যেটা আমরা বের করব, যেটা চেয়েছে এসি স্লিপার ক্লাসের আয় কত। তাহলে এসি স্লিপার ক্লাসের আয় কত ছিল যেন, আচ্ছা এইটা হচ্ছে এসি স্লিপার ক্লাসের আয়। কেন না এক্সটা হচ্ছে কি এদের যাত্রীর সংখ্যা, এসি স্লিপার ক্লাসের যাত্রীর সংখ্যা, আর 5y হচ্ছে ভাড়া। তাহলে টোটাল যাত্রীর সংখ্যা তার সঙ্গে যদি ভাড়া গুণ করি তাহলে এখান থেকে ইনকামটা আমরা পাবো। তো তাহলে এটা হবে 5xy, 5y ইন্টু এক্স, 5xy। তো 5xyয়ের মানটা 5 ইন্টু 2400, তাহলে হচ্ছে এর থেকে ইনকাম। তাহলে দুটো শূন্য, 5 4 20, 2 হাতে 5 2 10, 2 12, তাহলে 12,000 টাকা টোটাল ইনকাম হচ্ছে এসি স্লিপার ক্লাস থেকে। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে 227 দাগের অঙ্ক। কি বলেছে, 15 জন পুরুষ, 18 জন স্ত্রীলোক এবং 12 জন বালক একসঙ্গে 2070 টাকা উপার্জন করে। যদি একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালকের দৈনিক হাজিরার অনুপাত 4:3:2 হয়, তাহলে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালকের দৈনিক হাজিরা কত টাকা হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা স্পেশাল টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝে করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই অঙ্কগুলো না দেখলে কিন্তু এই অঙ্কগুলো বোঝা যাবে না। সাধারণ অঙ্কের চেয়ে একটু আলাদা, কিন্তু কঠিন নয়। সেক্ষেত্রে একটু বুঝলে কিন্তু এই অঙ্ক বোঝা যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে একজন পুরুষ এবং একজন স্ত্রীলোক ও একজন বালকের দৈনিক হাজিরার পরিমাণটা একটা ধরে নেব 4x, 3x এবং 2x। ধরি একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালকের দৈনিক আয় বা হাজিরা, যেটা ইনকাম যাই হোক, সেটা হচ্ছে কত 4x, 3x ও 2x টাকা। প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী যেটা বলেছে কি 15 জন পুরুষের, তাহলে পুরুষদের ইনকাম, দৈনিক ইনকাম যদি হয় 4x একজনের, তাহলে 15 জনের 15 ইন্টু 4x। আচ্ছা, তারপরে আছে কত 18 জন মহিলা, 18 জন মহিলার ইনকাম হচ্ছে 18 ইন্টু 3x প্লাস 12 জন বালক 12 ইন্টু 2x। এদের টোটাল তাহলে ইনকাম হচ্ছে এটা সমান দেওয়া আছে কত 2070 টাকা। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন 15 4 60x প্লাস 8 3 54x প্লাস 12 2 24x ইজিক্যাল টু 2070। তো এবারে এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এটা কি দাঁড়াবে, টোটাল হচ্ছে 138x ইজিক্যাল টু 2070। তাহলে এখান থেকে আমি x সমান বের করতে পারি 2070 বাই 138। এটা যদি কাটাকুটি করি সেক্ষেত্রে আমাদের কত দাঁড়াবে,
15 সমান হচ্ছে 15। তাহলে এক্সের মান পেলাম 15। এবার যেটা হচ্ছে কি যে এই এক্সের মানটা পেয়ে গেলাম, এরপরে যে প্রশ্নটা আমাদের আছে এই প্রশ্নটাতে একটু বলার আছে এখানে, একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালকের দৈনিক হাজিরা কত টাকা হবে। সিম্পল হিসাব, এক্সের মান পেয়ে গেছি, তাহলে এখানে একজন পুরুষ একজন বালক এবং একজন স্ত্রীলোকের দৈনিক যে আয়টা পেয়েছিলাম সেটা এখানে এইটা এক্সের মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। টোটাল হচ্ছে কত, একজন পুরুষ একজন স্ত্রীলোক ও একজন বালকের দৈনিক মোট ইনকাম, মোট আয় কত হচ্ছে, বা মোট হাজিরা যাই হোক, 4x প্লাস 3x প্লাস 2x টাকা সমান কত হচ্ছে, 7, 8, 9x টাকা। আচ্ছা, এক্স সমান আমরা পেয়েছি 15, তাহলে 9 গুণিতক 15 সমান হচ্ছে কত, 135 টাকা। তো এইটা হচ্ছে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। কিন্তু এখানে কিন্তু একটা আছে, কিন্তু আছে কি, যদি বইয়ের উত্তর ফলো করি তাহলে কিন্তু এই উত্তরটা হবে এইটা। কেন হচ্ছে না, সেখানে কিন্তু এই প্রশ্নে একটু ভুল আছে। সেই প্রশ্নটা যদি এটা চেঞ্জ করে বলা হতো যে তাহলে একজন পুরুষ দুজন বালক এবং একজন পুরুষ দুজন স্ত্রীলোক এবং 3জন বালকের মোট দৈনিক ইনকাম কত হবে, সেটা যদি বের করি তাহলে কিন্তু এই উত্তর আসবে, না হলে কিন্তু এই উত্তর আসবে না। সেক্ষেত্রে এখানে একটু ভাষা চেঞ্জ করতে হবে বইয়ের উত্তরের সঙ্গে মেলাতে গেলে। আর যদি এখানে যেটা আছে সেই বরাবর করি তাহলে উত্তর হবে কিন্তু এর দাগের 135। তো আমি আরেকটা যেটা সম্ভাব্য যেটা আমি সেটারও করে দিচ্ছি, যে একজন পুরুষ যদি এরকমের প্রশ্ন হয় যে তাহলে একজন পুরুষ দুজন স্ত্রীলোক এবং 3জন বালকের মোট দৈনিক খরচের পরিমাণ কত হবে। তো তাহলে এখানে প্রত্যেকের দৈনিক খরচ কতটা হয় সেটা পেয়ে গেছি। তো একজন পুরুষ হলে 1 × 4x, দুজন স্ত্রীলোক হলে 2 × 3x, আর 3জন বালক হলে 3 × 2x। এটা হচ্ছে, তো এটার ক্ষেত্রে পাবো কত, 4x প্লাস 6x প্লাস 6x এই পরিমাণে টাকা। তাহলে 6 × 12, 12 × 4 16, 16x টাকা। আচ্ছা, 16x টাকা সমান কত হচ্ছে, 16 × 15, 15 × 6 90, 9 হাতে 15 × 15 24, তাহলে 240 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু ডির দাগের অপশানটা কারেক্ট হচ্ছে, যেটা বলেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা হয়েছে যে একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক যদি থাকে সেক্ষেত্রে উত্তরটা হবে এটা। কিন্তু যদি উত্তরটা চেঞ্জ করে বলা হয় একজন পুরুষ দুজন স্ত্রীলোক এবং 3জন বালকের মোট দৈনিক হাজিরার পরিমাণ কত, সেটা হবে এটা। এটা বইয়ের উত্তরে এটা আছে, সেই জন্য তাহলে বইয়ের উত্তর যদি মেলাতে হয় তাহলে এখানে প্রশ্নটা একটু চেঞ্জ করতে হবে, আর প্রশ্ন যদি একই থাকে তাহলে বইয়ের উত্তর ভুল হবে, সেটা এর দাগের অপশানটা কারেক্ট হবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এটা একটু অন্যরকমের অঙ্ক। এখানে যেটা বলেছে প্রাথমিকভাবে যে তার কর্মীর সংখ্যা এই অনুপাতে কমানো হয়েছে, মানে 9 অনুপাত ছিল তাই কমিয়ে 8 অনুপাত করা হয়েছে, এবং হাজিরাটা 14 অনুপাত ছিল, সেটা কোথাতে তাদের হাজিরা মানে তাদের যে বেতনটা সেটা 14 অনুপাত ছিল, সেটা 15 অনুপাত করা হয়েছে, বেতনটা একটু বাড়ানো হয়েছে। কিন্তু এখানে কিছু ছাঁটাই করা হয়েছে, যেটা 9 অনুপাত ছিল সেটা 8 অনুপাত করা হয়েছে। এইবারে এই পরিবর্তনের ফলে কি হয়েছে না, 1890 টাকা বেতনের বিল হয়েছে। এটা হচ্ছে কি যে পরিবর্তনের পর এত টাকার বিলে কত টাকার পার্থক্য হবে। তো আগে এই পরিমাণে বিল হতো, এখন কত বিল হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো যে ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমি যদি এটাকে এক্স দিয়ে গুণ করি, এটাকে ওয়াই দিয়ে গুণ করে সংখ্যা ধরে নিই, তাহলে কর্মী সংখ্যা আগে ছিল 9x, এখন হচ্ছে 8x। আর হাজিরা যে তাদের যে বেতনটা ছিল আগে 4x ছিল, এখন 4y ছিল, দুটো x ধরা যাবে না, দুটো আলাদা আলাদা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে, ভেরিয়েবল দিয়ে গুণ করতে হবে।
সরি, এখানে এক্স ধরলে এটাকে ওয়াই ধরতে হবে বা অন্য কিছু ধরতে হবে। তো এখানে 4y আর 15y, যেটা 14y ছিল, যেটা 15y হয়েছে। তো তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? এক্ষেত্রে প্রথমে লিখব কি, প্রাথমিকভাবে ধরি প্রাথমিকভাবে কর্মী সংখ্যা ছিল 9x, তা হলো 8x, আর হাজিরা ছিল 14y, তা হলো কত? 15y। আচ্ছা, তাহলে প্রাথমিকভাবে যে খরচটা হতো, প্রথমে বা পূর্বে যে খরচ হতো, সেটা হচ্ছে কত? 9x ইন্টু 14y। আর বর্তমান খরচ, এটা খরচ বলতে বিল, বর্তমান বিল, পূর্বের বিল, এটা বর্তমান বিল। বর্তমান বিল কত হচ্ছে না 8x ইন্টু 15y। তো তাহলে আগের যে খরচটা হতো এইটা, আগের যে বিলটা, সেটা সমান হচ্ছে এইটা। তাহলে অতএব আমরা 9x প্লাস 14y ইজিক্যাল টু 1890 এইটা বলতে পারি। তো এইবারে আমরা এক্ষেত্রে এক্স ওয়াইয়ের মানটা বের করব। এক্স ওয়াই সমান হচ্ছে 1890/9 গুণিতক 14। তো এইখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব যে এটার মানটা কি আছে। এটা যদি কাটাকাটি করি, 9×2 18, 9×1 9, 0, 7 যাবে, 7×3 21, 7×2 14, 15। তাহলে এক্স ওয়াইয়ের মান আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কত? 15। তাহলে নতুন হাজিরার বিল কত হবে? নতুন বিল হচ্ছে কোনটা না, এই যে বর্তমান বিল যেটা, এটা 8x ইন্টু 15y, তার মানে 120xy। তার মানে কত হচ্ছে? 120 ইন্টু 15। আচ্ছা, শূন্য একটা থাকবে, 15×2 30, 3 হাতে 15 15 18। তাহলে এই টাকা নতুন বিল। এবারে যেটা হচ্ছে যে টাকার পার্থক্য কত হবে, বিলের পার্থক্য যেটা আমাদের, সেটাই হবে উত্তর। পার্থক্যটা কি হবে না, আগে ছিল 1890, এখন হচ্ছে 1800, তার মানে 90 টাকার পার্থক্য হচ্ছে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 90। নেক্সট অঙ্ক 229 দাগের অঙ্ক। এটা বলেছে গত বছর এ এবং বি এর বেতনের অনুপাত ছিল যথাক্রমে 3:4, কিন্তু তাদের প্রত্যেকের গত বছরের এবং এই বছরের বেতনের অনুপাত যথাক্রমে 4:5 এবং 2:3 হয়। যদি এই বছরে তাদের মোট বেতন 4160 টাকা হয়, তাহলে এ এর বেতন কত ছিল? এটাও একটু কমপ্লেক্স টাইপের অঙ্ক। এখানে কিন্তু মেশানো আছে বিভিন্ন রকমের অনুপাত। তো সেই ক্ষেত্রে সাবধান, খুব মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখতে হবে এবং বুঝতে হবে যে প্রথমে যেটা বলেছিল যে গত বছরে এ এবং বি এর অনুপাত ছিল 3:4। তো তাদের প্রত্যেকের গত বছরে এবং এই বছরের অনুপাত। তাহলে এ এর গত বছর এটা এবং এই বছরে এটা, গত বছরে এটা হলে এই বছরে এটা হবে, আর বি এর ক্ষেত্রে গত বছরে এটা হলে এই বছরে এটা হবে। তো যদি এমনটা হয়, যদি এই বছরে তাদের মোট বেতন 4160 টাকা হয়, তাহলে এর বেতন কত হবে? তো এই ক্ষেত্রে যেগুলো দেখার আছে, যে এ এবং বি এর বেতনের অনুপাত ছিল, এটা গত বছরের ক্ষেত্রে এই বেতনটা ছিল। তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে গত বছরে
এ এর বেতন সমান 3x টাকা, বি এর বেতন 4x টাকা। এটা হচ্ছে গত বছরের ক্ষেত্রে। এইবারে কি হয়েছে না, এর বর্তমান বেতন, অতএব এর বর্তমান বেতন কত হবে না, এর বেতন ছিল 3x, তো এটা এর বেতন গত বছর এবং বর্তমান বছরের অনুপাত, তো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে গত বছর, এই যে গত বছর প্রথমে আছে তারপরে এই বছর আছে, এটাও সেইভাবেই পরপর লেখা হবে। এটা গত বছরের অনুপাত এটা, আর এটা এই বছরের অনুপাত এটা। তো সেই সাপেক্ষে এর যদি ভগ্নাংশ করি, এই বছর বের করি, তাহলে এই বছরটা ওপরে থাকবে আর গত বছরটা নিচে থাকবে। এটাই হচ্ছে নিয়ম। এইভাবে আমাদের ভগ্নাংশ করে বের করে নিতে হয়। তাহলে এটা হবে কত, 15x/4 টাকা। আর বি এর বর্তমান বেতন কত হবে, বি এর বেতন ছিল 4x, আর বি এর এইখানে গত বছর আর এটা বর্তমান, তাহলে 3/2, তার মানে কত হচ্ছে 2 কেটে যাবে, তাহলে হবে কত 6x টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বেতন যদি, বর্তমান বেতন যদি যোগ করি, 15x/4 হচ্ছে এর বর্তমান বেতন, আর 6x হচ্ছে বি এর বর্তমান বেতন। দুটো বর্তমান বেতন যোগ করলে এই বেতনের সঙ্গে সমান হবে, কারণ এই বছরে তাদের মোট বেতন হচ্ছে 4160 টাকা, এটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে নিই, 15x লসাগু হচ্ছে 4, 15x + 6 = 24, 24x সমান হচ্ছে 6160। তার মানে এখান থেকে কত পাচ্ছি, 15 + 24 মানে হচ্ছে 39x সমান হচ্ছে, এটা ওপাশে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 দিয়ে একবারে গুণ করে দিচ্ছি, 4 এটা 0, 6 × 4 = 24, 2 হাতে 4 × 1 = 4, 5 × 6, 4 × 4 = 16 এইটা। তাহলে x সমান কত হবে না, 16,640/39। এই লাস্টে যেটা চেয়েছে যে এর বর্তমান বেতন কত, তাহলে এর বেতন সমান কত হবে, এর বেতন ছিল, বর্তমান বেতন ছিল 15x/4, তাহলে 15/4 × 16,640/39। তো এটাকে এমনিভাবে কাটাকুটি করব, কাটাকুটি করলে যেটা আসবে লাস্ট পর্যন্ত সেটা হচ্ছে গিয়ে আমাদের 1600। তাহলে 1600 টাকা হবে এর বর্তমান বেতন, এটাই আমাদের চেয়েছে। তাহলে এর বর্তমান বেতন, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে বলে রাখি, কারুর এখানে অসুবিধা থাকতে পারে, এই যে ভগ্নাংশটা আমাদের যেটা আমরা গুণ করলাম, এই যে এখানে ভগ্নাংশটা যেটা আমরা গুণ করলাম, এটা কিন্তু ঐকিক নিয়মেও করা যায়। তো এখানে এটা হচ্ছে পূর্বের বেতন, এইটা গেল পূর্বের বেতন, ওখান থেকে আমাদের বর্তমান বেতন নিয়ে আসতে হবে। তো এখানে যে অনুপাতটা দেওয়া আছে, এটা পূর্বের অনুপাত আর বর্তমান অনুপাত। তাহলে আমরা বলতে পারি 4 অনুপাতে হয় 3x, 4 অনুপাতে হয় 3x, 1 অনুপাতে হবে 3x/4, আর 5 অনুপাতে হবে 3x/4 × 5। তার মানে আলটিমেট কিন্তু এইটা দাঁড়ালো। এইভাবে যদি বুঝতে অসুবিধা হয়, আমরা এইভাবে ঐকিক নিয়মেও করে নিতে পারি। তো এটা একটা প্রসেস, ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু না হলে এই পদ্ধতিটাই সহজ হবে, কারণ আমাদের পূর্বের বেতন ছিল 3x, তো সেখানে এটা হচ্ছে কি পূর্বের অনুপাত, এটা পরের অনুপাত। পরের বেতনটা যদি বের করতে হয়, যেটা বের করতে হবে সেটা ওপরে থাকবে, আর যেটা আমাদের আগে ছিল সেটা নিচে থাকবে, যেহেতু এটা আগেকার বেতন। তাহলে এইভাবে আমরা করে নিতে পারি, যেটা আমাদের বের করতে হবে সেই অনুপাতটা যেন ওপরে থাকে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করলে দুটোর মানটা এভাবে বের করে নেব। বাকিটা তো কোনো ব্যাপার না, বাকিটা ক্যালকুলেশন খুব ইজি আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আশা করি এই অঙ্কের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিভিন্ন ধরনের, এবং প্রত্যেকটা অঙ্ক সাধারণ অঙ্কের চেয়ে আলাদা। এই অঙ্কগুলো একটু অপেক্ষাকৃত কঠিন হবে। তো আশা করি মন দিয়ে দেখলে এই অঙ্ক কারোর বুঝতে কোনো অসুবিধা হবে না। যেটা অসুবিধা হবে তোমরা রিপিট করে দেখতে থাকো। আশা করি
এই অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি প্রবলেম থাকে কোনো অঙ্কের ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের অঙ্কগুলো একটু বড় বড় হলো, আশা করি এই অঙ্কগুলো কিন্তু বড় হলেও একটু কঠিন হলেও এই অঙ্ক করাটা অসম্ভব নয়। যেভাবে বোঝালাম আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো এই চ্যানেলের সঙ্গে যারা আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। যদি এই ভিডিওটি কাজের মনে হয় এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে দেখা হবে।